যাদের অনার্সে আছে অনার্সেও কিন্তু ছিল, অনার্সে না থাকুক ডিগ্রি আছে যাদের, এই কম্পালসারি সাবজেক্ট হিসেবে কিন্তু ছিল, সেখানেও অ্যাক্টিভ প্যাসিভ ছিল কিনা, ট্রান্সফরমেশন ছিল কিনা, ছিল। তাহলে কিছু কোশ্চেন করি নাকি আগে, মানে বেসিক জিনিস যেগুলো আমাদের জানা দরকার নাকি, দ্যাট উই মাস্ট নো। যেমন কি আছে, আচ্ছা অ্যাক্টিভ প্যাসিভ, এটা কি ভয়েস, রাইট? তাহলে আমরা যত ধরনের কথা বলি সেগুলো, এই বাক্যগুলো কত ধরনের হতে পারে, কয় ভাগে ভাগ করা যায়, কি কি, আইদার অ্যাক্টিভ অর প্যাসিভ। আচ্ছা অ্যাক্টিভ আর প্যাসিভ এর পার্থক্যটা কি তাহলে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ? যেমন আর প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ এর পার্থক্য কি? হুম হুম পারে না, অন্যের সাহায্য লাগে, কিরকম? এক কথা হলো অ্যাক্টিভ হলো যেই বাক্যের সাবজেক্ট অ্যাক্টিভ, সাবজেক্ট নিজে কাজ করে, রাইট? আর প্যাসিভ হলো কি যেই বাক্যে সাবজেক্ট অ্যাক্টিভ না, প্যাসিভ, প্যাসিভ, রাইট? তার মানে সে সক্রিয় না, সে কি নিষ্ক্রিয়, সাবজেক্টের জায়গায় আছে কিন্তু সে কাজ করছে না। যেমন বলা হলো এখানে মোবাইল ফোন বিক্রি করা হয়, কি বলবো, কি বললাম, মোবাইল ফোন বিক্রি করা হয়, বা চাউল বিক্রি করা হয়, ইংরেজিতে কি হবে, রাইস ইজ সোল্ড। এখানে হেয়ার, যদি বলি এখানে চাউল বিক্রি করা হয় কি হবে, রাইস ইজ সোল্ড হিয়ার, নাকি? আচ্ছা এবার সাবজেক্টের জায়গায় কি আছে, রাইস। রাইস কি সে কাজ করছে, এই বিক্রি করা কাজ কি রাইস নিজে করছে, করে না, তার মানে কি সে প্যাসিভ, সে কি। আচ্ছা এবার বলি, বল হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, মধু স্বাদে মিষ্টি, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? কি বুঝলাম, তাহলে মধু কি স্বাদ নিছে, মধু স্বাদে মিষ্টি, নাকি? তাহলে টেস্ট, এই টেস্ট নেওয়ার কাজটা কি মধু করছে কিনা, তাহলে অ্যাক্টিভ কি হলো? আচ্ছা প্যাসিভ কি হলো, বলো, প্যাসিভ কি হলো? অ্যাক্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য আর প্যাসিভ সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে নাকি? আচ্ছা 12টা টেন্সের, মানে এই আমরা টেন্সের 12 প্রকার টেন্সের স্ট্রাকচার তো জানি নাকি, ওই স্ট্রাকচারের মধ্যে তো পড়ে পড়ে না, হানি টেস্ট সুইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নাকি? বা এটা এক্সটেনশন। এখন দেখো এখানে হানি হচ্ছে সাবজেক্টের জায়গা আছে, ভার্ব আছে মূল ভার্ব, তাহলে কোন টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট। আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এখানে গঠনে কি অ্যাক্টিভ, কিন্তু অর্থ দিচ্ছে কিসের, প্যাসিভের, তাহলে সেটাই কি বলা হয়, ওয়াসিফ, কি বলা হয়, ওয়াসিফ, নাকি? গঠনে অ্যাক্টিভ, অর্থে প্যাসিভ, তাই কি বলা হয় ওয়াসিফ। যেমন দ্য বেড ফিলস সফট, বিছানাটা নরম অনুভূত হয়, কি হয়, বিছানাটা কি অনুভূত হয়, নরম। এখন বিছানা বেড সে কি অনুভব করে, সে কি ফিল করতে পারে, পারে না কিন্তু। তাহলে এখানে বেডটা কি সাবজেক্টের জায়গায় আসছে, কিন্তু গঠনে কি সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে, তার মানে এটা কি অ্যাক্টিভ সেন্টেন্স, রাইট? আর প্যাসিভ সেন্টেন্সে অবশ্যই কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, V3 থাকবে, এক্সট্রা কোনো অক্সিলারি ভার্ব আসবে। যেমন ধরো প্রেজেন্ট ইনডিফিনিটেন্সেও কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে অক্সিলারি ভার্ব আছে নাই, কিন্তু প্যাসিভ করতে গেলে লাগবে কিনা, লাগবে না? যেমন হি রাইটস আ লেটার, প্যাসিভ করলে কি হবে, এই যে এখানে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু অক্সিলারি ভার্ব আনতে হবে, নাকি? কি আনতে হবে, ইজ আ লেটার
ইজ রিটেন। তাহলে এখানে এই যে আমি যারা আনলাম অক্সিলারি ভার্ব আনলাম, তারপরে কি ভার্বের ভিতরি আনলাম নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা এইটা কোনো টেন্সের স্ট্রাকচার আছে? নাই কিন্তু। তার মানে 12টা টেন্সের স্ট্রাকচারে নেই, তাহলে সেটা অ্যাক্টিভও না, সেটা কি বোঝা গেল? হুম, ওকে। আমরা একটু দেখি। আহ, শুরুতে বেসিক ধারণা আমরা পেলাম, সেটা হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুই ধরনের ভয়েস নাকি। যত ধরনের কথা আমরা বলি সেটা দুই ধরনের হতে পারে, আইদার সেটা অ্যাক্টিভ হবে না হয় কি হবে প্যাসিভ হবে, অ্যাক্টিভ না হয় কি প্যাসিভ। ক্লিয়ার? আচ্ছা দেখো, অ্যাক্টিভ হলো কর্তা নিজে কাজ করবে, আর প্যাসিভ কর্তা বা সাবজেক্টের জায়গায় যে থাকবে সে কাজ করবে না। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা দেখি তাহলে বেসিক যে স্ট্রাকচারটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। প্রথমে আমাদের কি করতে হবে, নিউ সাবজেক্ট নাকি, মানে কি অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, রাইট? তারপরে কি দিতে হবে, একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে কি দিতে হবে, ভিতরি দিতে হবে, তারপরে কি হ্যাঁ প্রিপজিশন দিতে হবে। সব জায়গায় যে বাই হবে তেমন কথা না, উইথ হতে পারে, ইন হতে পারে, টু হতে পারে, রাইট? এই জন্য প্রিপজিশন বসাইতে হবে। তারপরে নিউ অবজেক্ট, মানে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে নাকি, অবজেক্টের জায়গায় যাবে, তো সেটাকে বলা হয় নিউ অবজেক্ট। তার মানে এইটা হলো বেসিক স্ট্রাকচার। এখান থেকে কিন্তু শুধু চেঞ্জ হবে একটা জায়গায়, আর বাকি সব সেম থাকবে, কিন্তু রুলস সব সেম, শুধু এই অক্সিলারি ভার্বের জায়গায় চেঞ্জ হবে, অক্সিলারি ভার্বের জায়গায়। তাহলে আমরা একটু অক্সিলারি ভার্বটা দেখে নিই কার সাথে কি বসবে, রাইট? এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 12টা টেন্স একটু ধারণা নেই। যদি ইনডেফিনিট হয় কি হয়, আচ্ছা দেখো যদি ইনডেফিনিট হয় সেক্ষেত্রে অতিরিক্ত অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের জায়গায় আমরা বসাবো আইদার এম, ইজ, আর, অথবা ওয়াজ, ওয়্যার, অথবা ফিউচার ইনডিফিনিট হলে কি হবে বি। শ্যালো তো থাকবেই, যে অক্সিলারি ভার্ব আছে সেটা থাকবে, ওর সাথে কি আসবে অতিরিক্ত বি বসবে, অতিরিক্ত কি বসবে বি বসবে। তাহলে ইনডেফিনিট আমরা তিনটা পেলাম, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডেফিনিটে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, থাকে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে আসলে ডু ডাজ জানতে হয়, রাইট? কিন্তু আমরা যখন প্যাসিভে নিব তখন কি হবে, আমি যার পাস্টে হলে কি আসবে, ওই আমি যারের পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়ার। আর ফিউচারের ক্ষেত্রে যেহেতু শ্যাল উইল আছে, আমরা জানি শ্যাল উইল কি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, শ্যাল উইল কি ভার্ব। এখন মডেল যখনই আসবে তখনই এই বি বা এগুলো কি সব কি বি ভার্ব না, এই বি ভার্বের মূল ফর্ম মানে যেটাকে বলা হয় বেস ফর্ম, রাইট? এই বেস ফর্ম হচ্ছে বি, বেস ফর্ম কি বি, এটারই পরিবর্তিত রূপ অ্যামিজার। পাস্ট ফর্মে কি ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম কি বিন, নাকি বলো কি কি অ্যামিজার, ওয়াজ ওয়ার, বিন। আর বেস ফর্মটা কি তাহলে বি, বেস ফর্মটা কি ভার্ব, ওভারঅল বি ভার্ব বললে সব বোঝায়, রাইট? আচ্ছা তাহলে দেখো যখনই ফিউচার আসবে, যেহেতু শ্যাল উইল আছে, মডেল ভার্বের পরে বি চলে আসবে। যেমন ক্যান কুড থাকলে এরপরও বি হয়, কারণ ক্যান কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল সবগুলোই কি মডেল ভার্ব, এগুলো কি সব মডেল অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? ওকে। দেখো যদি হয় কন্টিনিউয়াস কি হয়, এখন কন্টিনিউয়াস যদি হয় সেক্ষেত্রে যার যে অক্সিলারি ভার্ব আছে সেটা থাকবে, অতিরিক্ত আসবে বিইং। অর্থাৎ কন্টিনিউয়াস এর মধ্যে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস আছে, আছে কিনা শুধু কন্টিনিউয়াস, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আর ফিউচার কন্টিনিউয়াস। এরপর কি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার, এবং সবগুলোর সাথে শুধু অতিরিক্ত কি আসবে বিইং আসবে, যার যে অক্সিলারি ভার্ব আছে ওর সাথে কি আসবে বিইং আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার ইজ ইট? আচ্ছা এবার দেখো তাহলে কয়টা গেল, এখানে হলো 6টা নাকি, আর এখানে হলো 3টা, 9, বাকি থাকে পারফেক্ট, পারফেক্টের 3টা নাকি। এখানে আসবে অতিরিক্ত বি ডাবল ই এন,
কি আসবে? যে 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 অক্সিলারি ভার্ব আছে যেখানে হ্যাভ হ্যাজ আছে হ্যাভ হ্যাজ থাকবে। সাবজেক্টও যে কখন হ্যাভ কখন হ্যাজ সেটা তো আমরা জানি নাকি? আচ্ছা, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, কোনটা? থার্ড পারসন শুধু সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ, বাকি সব কি হ্যাভ। কি বলছি? থার্ড পারসন সিঙ্গুলার, অনলি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি হ্যাজ, বাকি সব কি হ্যাভ। আচ্ছা, যখন হ্যাড আসবে, হ্যাডের কোনো অল্টারনেটিভ আছে? নাই। তাহলে হ্যাড হ্যাডই থাকবে, অতিরিক্ত বিন আসবে। আচ্ছা, উইল হ্যাভ। আচ্ছা, উইল এর পরে কি হ্যাজ আছে? কেন নাই? উইল হ্যাভ বিন, উইল হ্যাজ বিন নাকি? তাহলে কি হ্যাজ কেন নাই বলো? হি উইল হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? কেন? কেন? কারণ কি? কি কারণ? তাহলে হি 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 তো থার্ড পারসন, ঠিক আছে। হি উইল হ্যাজ না হ্যাভ? হ্যাঁ, হ্যাভ। কেন? কারণ কি? এই তো, থ্যাংক ইউ। অর্থাৎ মুখস্থ বিদ্যা হলে হবে না, কি করতে হবে? বুঝতে হবে নিজেকে। উইলের পরে হ্যাজ কেন হয় না? কারণ হচ্ছে যে হ্যাভ এবং হ্যাজ এর বেস ফর্ম কি হ্যাভ। যেমন টু হ্যাভ ভার্ব, রাইট? যেমন টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু বি ভার্বের বেস হচ্ছে টু বি, রাইট? শুধু বি। আচ্ছা, টু হ্যাভ এর বেস ফর্ম কি হবে? হ্যাভ, শুধু হ্যাভ, রাইট? হ্যাজ হলে পরিবর্তিত রূপ, যেমন ডু আর ডাজ। ডু আর, যখন কখনো কি উইলের পরে ডাজ হবে? হি উইল ডাজ হবে? হবে না, কারণ কি? এটার বেস ফর্ম হচ্ছে ডু। বেস ফর্ম কি ডু। আর ডাজ, ডাজ হলে পরিবর্তিত রূপ, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ হয়, কিন্তু উইল আসার কারণে আর ডাজ হবে না। ক্লিয়ার? তাহলে এখানে হ্যাভও সবসময়ের জন্য হ্যাভই হবে, কারণ কি উইল হ্যাভ। ওকে, উইল একটা মডেল ভার্ব, উইল কি ভার্ব? মডেল। আচ্ছা, তাহলে আমরা কি 12টা টেন্সের অক্সিলারি ভার্ব পেয়ে গেছি কিন্তু, নাকি? হুম। আচ্ছা, এখন যদি দেই কিছু একই সেম সেম রুল দিয়ে সব ধরনের টেন্সের স্ট্রাকচার করা যাবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে। তাহলে সবাই খাতা নেই, আমি কয়েকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, লিখে ফেলো। আচ্ছা, প্রথমে কি বলবো, সহজ একটা দিই না? হি সেন্ট আ লেটার। হি সেন্ট, SENT। লেখো, সেন্ট আ লেটার। এই ছোটটা আগে করো, তারপর বড় দিচ্ছি। দেখেছো? দেখে এটা কে কে পারো। হুম। কুইক কুইক। আমি জানি। আচ্ছা, সেন্ড এমন একটা শব্দ যেটার সবাই যার সাথে পরিচিত, অশিক্ষিত লোক পরিচিত। মেসেজ সেন্ড করে, করে কিনা? যার কাছে মোবাইল আছে, আর মোবাইল নেই এমন কোন লোক নাই, আছে? সেন্ড শব্দটা যদি না পাবে, আমি জানি কি হবে, তুমি করো এটা, প্যাসিভ করো। আচ্ছা, কই কই, দেখি তো কি করছে। হ্যাঁ, আর কই আর কই কই, আর কই আর কই, এতক্ষণ লাগে কেন এবার? বুঝছি, কই দেখি তো। আচ্ছা, এর চেয়ে ছোট সেন্টেন্স হতে পারে passive? হ্যাঁ, আচ্ছা, এটা কোন টেন্সের একটু সবাই বলি। প্রেজেন্ট,
আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে কি হয়? এখানে এস বাই এস হয়েছে। আচ্ছা, একটা সেন্ট শব্দটা এটা কি অ্যাক্টিভ, এটা কি প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে নাকি পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এটা যদি না বলতে পারি, আচ্ছা এটার মূল ফর্মটা কি, প্রেজেন্ট ফর্মটা কি? সেন্ট। ওইটার পাস্ট ফর্মে সেন্ট, অনেকে সেন্টেড না কি লেখছে যেন, হ্যাঁ? মানে চিন্তা করো, যখন মেসেজ সেন্ড হয়ে যায় তখন কি বলে? সেন্ট। মানে কি অলরেডি চলে গেছে, পাঠানো হয়ে গেছে, সেটাই কি বলা হয়? সেন্ট। তখন লেখা আছে সেন্ট নাকি? আর কাউকে পাঠাবো, সেন্ট, সেন্টে চাপ দিলে কি চলে যায় নাকি? এতটুকু তো আমরা জানি। আর সেন্ট 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 এইটুক শব্দ যদি না জানি, তার মানে বেশিরভাগ স্টুডেন্ট যারা ইংরেজি কম বুঝে, মানে ইংরেজি পারে না, তাদের মূল সমস্যা হচ্ছে তারা ভার্বের এই যে পরিবর্তনটা, কনজুগেশন অফ ভার্ব, এটা তারা পারে না। কোনটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কোন জায়গায় প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, পাস্ট ফর্ম ইউজ করে, এটাই জানে না। মুখস্থ স্ট্রাকচার শিখছে টেন্সের, আবার ভুলে যায়, টেন্স শিখে আবার ভুলে যায়। এটা যদি একবার একবার যদি মানে নিজের এই সিস্টেম সফটওয়্যারের মতো যদি ভিতরে সেট আপ করে নিতে পারে টেন্সের স্ট্রাকচারটা, এটা তো লাগবেই নাকি? টেন্সের স্ট্রাকচার এগুলো ছাড়া কি ইংরেজি সম্ভব? ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব? যদি যদি কাউকে বলা হয় যে আমি সকালে নাস্তা করেছি বা খেয়েছি, আমি সকালে নাস্তা খেয়েছি, ইংরেজিতে কিভাবে বলবো? এটা তো টেন্স লাগবে। তুমি বুঝলো যে কোন প্রেক্ষাপটে আছে, খেয়েছি, এটা কোন টেন্সে আছে, কোন টেন্সের স্ট্রাকচারে বলবে? হ্যাঁ, এই আছে টেন্স দিতে পারেন, আমি কি ভয়েস করেন প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি থাকে? হ্যাভ হ্যাজ বিথির নাকি? সাবজেক্টের পরে কি থাকবে? আচ্ছা, তাহলে ইংলিশটা কি হবে এবার? এর বাচ্চাদের ইংরেজি ওয়ান টু তে শিখে, ওয়ান টু তে, এটা উপরে ক্লাসে শিখে না, তারপরেও বললাম যে এগুলো হ্যাঁ কি অনেক কিন্তু অনেক টিচার আছে, অনেকে মানে অনেকে নিজেরা শিখায় না, কাউকে প্রাইভেট পড়ায়, আছে না এরকম? একাডেমিক লাইফে 9-10 ইন্টারমিডিয়েট পার করে ফেলে তারা টিচার হয়ে যায়, মানে কি নিচের ক্লাসগুলোর স্টুডেন্ট পড়ায় তারা। এখন তাদের অবস্থা যদি এই হয়, বেসিক জিনিস তাদের জানতে হবে, পড়াইতে হলে একবারে বেস জিনিসগুলো অন্তত জানা দরকার। আই হ্যাভ টেকেন মাই, তাহলে হ্যাভ হ্যাজ আছে, বিথির আছে, টেকেন, টেক, টুক, টেকেন। এই যে কনজুগেশন অফ ভার্ব, ইরেগুলার ভার্বগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার ক্লিয়ার। যার যে গ্রামার বই আছে এগুলো তো শীটেও দিয়েছি আমরা, মনে হয় টেন্সের শীটে মনে হয় দেওয়া আছে, রাইট? তারপরেও যার যে গ্রামার বই, সব ধরনের গ্রামার বইতে আছে, এমন কোন গ্রামার বই ছাপে না যেখানে এই যে কনজুগেশন অফ ভার্ব নাই। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, রেগুলার ইরেগুলার, রেগুলার গুলো সহজ, তাই না? ইরেগুলার গুলো একটু ঝামেলা। রেগুলার গুলো কি ইডি টি ইডি যুক্ত করলে হয়ে যায়, ইরেগুলার গুলো মাঝখানে চেঞ্জ হয়, কোনো লেটার চেঞ্জ হয়, শেষে চেঞ্জ হয় নাকি, এরকম পরিবর্তন হয়ে সেগুলো ভার্ব চেঞ্জ হয়। দেখো তাহলে এখানে কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি আসবে? সবাই ইজ দিয়ে করছে, তার মানে কি সবাই বুঝছে প্রেজেন্ট ইনডিফিনিট। কমন সেন্স তো খাটাইতে হবে। তুমি পরীক্ষায় তুমি দেখলা সেন্ট কোন টেন্স, যদি এই পরীক্ষা দেয় তাও তুমি ফেল করো। এই যদি 3, 4, 5 ক্লাসের কোশ্চেন করে তাহলে তো ফেল। যদি জানা যে what type of tense is the sentence, the underlying tense বা sentence is a dash tense, এখন দিলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, এখন কোনটা দিবে কনফিউশন, কি দেবো, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট? এখন সহজ সিস্টেম, যে হি যখন আছে তাও তো বোঝা উচিত, ভার্বটা চিনি না, ভার্ব মনে করো অপরিচিত ভার্ব, এমন একটা ভার্ব দিয়েছে সেটা জীবনে শোনো নাই, রাইট? আচ্ছা, এই হির পরে তো ভার্বের শেষে এস বা এস যোগ হওয়ার কথা ছিল, যদি প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও কমন সেন্স খাটাতে হবে, রাইট? তাহলে কি হবে? এবার দেখি আর একটা দেই, তাহলে বোঝা যাবে। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, লেখো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, লেখা লাগবে আবার। আচ্ছা, এবার দেখি কে কি পারে।
টাইম 30 সেকেন্ড ভাই, পরীক্ষা তোমাকে এত টাইম দিবে না। কই কলম কামড়াইলে হবে না, এটা তো পুরো এই তোমরা কি বলছো, এইটা কিন্তু হাই স্কুল লেভেল থেকে, মানে কি হাই স্কুল উঠেই অ্যাক্টিভ প্যাসিভ শিখছো নাকি? হুম, আছে। এই লেখে কাটে একটি দেখতেছি না। এবার কি কই কই কি রে ভাই, ছোট ছোট বাক্য দিয়ে আগে দিচ্ছি, দেখি তো একজন আর হচ্ছে না কি, কই আমরা কি প্রথমে অবজেক্টটা সাবজেক্ট আনবো নাকি? এটাই নিউ সাবজেক্ট হবে, তাহলে অবজেক্টটা কি আনবো, সাবজেক্টের জায়গায় আনবো। অক্সিলারি ভার্ব কোন টেন্স আছে সে অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব দেবো, ভেরি সিম্পল। তারপরে কি দেব, যে ভার্বটা আছে এটার কি V3 দিব। তারপরে কি অবজেক্টটা সাবজেক্টটা অবজেক্টের জায়গায় নিয়ে যাবো, এই যে নিউ অবজেক্ট, রাইট? তাহলে দেখো প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন দিব, এই তো। একমাত্র একজনের হয়েছে, সেটা হলো রিভার হয়েছে। দেখো কি হবে তাহলে, এটা বলো। দ্য ব্রেভ, দ্য ব্রেভ ইজ নাকি আর? কেন ইজ কেন, আর কেন, আর কেন আগে বলো কে? হ্যাঁ হ্যাঁ, জাতি পুনর মানে বললাম কি? ব্রেভের সাথে ইজ হয় না কেন? হুম, আচ্ছা এরকম কোনো রুলস পড়ছো তোমরা যে এগুলো আগে, হ্যাঁ করো নাই? এখন আর এই রুলসটা ছিল কোথায়, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টেও ছিল, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টেও ছিল। যদি অ্যাডজেক্টিভের আগে দি হয়, কি বলছি, অ্যাডজেক্টিভের আগে যদি দি বসে তাহলে পুরো জাতিকে বোঝায়, যেমন দ্য পুয়ার, দ্য রিচ, হ্যাঁ, তারপরে কি দ্য ব্রেভ, এরকম। অর্থাৎ যখন অ্যাডজেক্টিভের আগে দি বসবে তখন সেটা প্লুরাল হয়ে যায়, মানে কি পুরো জাতিকে বোঝায়, তাহলে এরপরে ভার্ব হবে প্লুরাল, সোজা কথা। কিন্তু তোমরা ভুলে যাও, এইচ দিয়ে সবাই তো লেখা শুরু করছে, আমি তো দেখো এইবারে যখন ওরটা দেখছে যে না ও আর লাগছে, এই দেখ, মানে পরীক্ষা হলে এরকম হয়, একজনে যদি ভুলও করে ওটা দেখে নিজের নিজের চেয়ে তখন কনফিডেন্স অন্যের উপর বেশি থাকে। তো এটা তো সেলফ কনফিডেন্স হলো না কি? তোমাকে নিজেকে কি করতে হবে, সেলফ কনফিডেন্স হতে হবে নাকি কনফিডেন্ট হতে হবে? বলো, সেলফ কনফিডেন্ট নাকি কনফিডেন্স? কি রে ভাই, সেলফ কি কনফিডেন্ট, রাইট? হ্যাঁ সেলফ কনফিডেন্ট। আচ্ছা কনফিডেন্ট এটা কোন পার্সন স্টেজ? অ্যাডজেক্টিভ। কনফিডেন্ট কি অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে কি হলো, দ্য ব্রেভ এখানে আসলো, যেহেতু এটা কোন টেন্স, কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট জড়িয়ে, তাহলে আমি যার, তাহলে আমি যারের সাথে, যেহেতু এটা প্লুরাল হয়ে গেছে দ্য ব্রেভ, এই জন্য আমি যারের মধ্যে প্লুরাল কোনটা, আর আর এম তো খাস, এম কি শুধুমাত্র কিসের সাথে, আয়ের সাথে। আর ইজ কিসের সাথে, থার্ড পারসন সিঙ্গুলার। ইজ কিসের সাথে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এই দুইটা কার, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার আর এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, বাকি সব কি আর। তাহলে কি হবে আর, তাহলে দ্য ব্রেভ আর, তারপর ফেভারের ডান ডান ফর্ম মানে পাস্ট পার্টিসিপল কি হবে, ফেভারড, রাইট? এরপরে বাই ফরচুন। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এবার দেখি আর আরেকটা করো, সহজ একটা দিন না। ইজ টিচিং আস ইংলিশ, হি ইজ টিচিং আস ইংলিশ, আজ টিচিং আস ইংলিশ।
ইজ টিচিং আস, আস ইউএস আস, আমাদেরকে। অ্যাজ না, কি হবে? আস। টিচিং আস ইংলিশ। খাতা কই? স্টুডেন্টের খাতা থাকবে না, কোনো কথা এটা কি? হুম, করেন। এতক্ষণ যদি লাগে বুঝতেই, কি হবে? 30 সেকেন্ড ভাই, 30 সেকেন্ড। হুম, আর কে? কই? পুরানো টপিক নিয়ে নতুন ভাবে শিখতেছি নাকি? বাচ্চাদের পড়াশোনা অ্যাক্টিভ প্যাসিভ, এখনো মানে আমরা আসলে যেটা লাগবে আমাদের সেগুলো ঢুকি নাই, মানে জাস্ট প্রাথমিক আলোচনা, যেগুলো আসবে পরীক্ষায় তোমাদের সেগুলো তো আমরা এখন করি নাই, জাস্ট দেখতেছি কি অবস্থা তোমাদের। হ্যাঁ, বহুত কিছু বাকি। রে ভাই, কি ওই ইংলিশ ইজ বিং, কি ওই ইংলিশ ইজ বিং, এগুলো এগুলো হয় sentence? হ্যাঁ, কই? কি বলেছিলাম? হি ইজ টিচিং টিচিং আস ইংলিশ না? আচ্ছা, এখানে কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতিরিক্ত কি আসবে? যে কোনো কন্টিনিউয়াস কি আসবে? অতিরিক্ত বিং আসবে। তাহলে এখানে অবজেক্ট আছে দুইটা, কয়টা আছে? যে কোনো একটাকে নিলিত হয়ে গেল, যেটা নিয়ে করি। ইংলিশ নিয়ে করলে তাও হবে, আর আজ তার জায়গার মধ্যে থেকে যাবে, আজ নিয়ে এটাও করতে পারি। তাহলে এখানে আজ দিয়ে যদি করি তাহলে হবে ওই, ওইয়ের সাথে কি হয়? আমি যারে কোনটা হবে? ও জিলেভার যা আছে তাই, আমি যার ওই লেভেলই থাকবে, কিন্তু ওইয়ের সাথে তার ইজ বসানো যাবে না, যাবে? তাহলে কি হয়ে যাবে? ওইয়ের সাথে যেটা হয় সেটা বসাতে হবে, উই আর। আর বিং এক্সট্রা আসবে না? বিং। আচ্ছা, উই আর বিং, এই টিচার ডান ফর্ম কি হবে? শর্ট। শর্ট। এবার বাকি রয়েছে কি? ইংলিশটা জায়গা মতো থাকবে, তারপরে প্রথম অংশ নাকি? তাহলে কি হবে? ইংলিশ। কি আছে, কি হবে? বাই। আমরা জানি অবজেক্টের জায়গা আসলে অবজেক্টিভ ফর্ম নিতে হবে। আরেকটা হচ্ছে প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে সবসময় কি হয়? অবজেক্টিভ ফর্ম। আমরা 1 নম্বর লেকচারে মনে হয় শিখেছিলাম, 1 নম্বর লেকচারে না 2 নম্বর, প্রোনাউনের লেকচারে শিখেছিলাম। দেখো, প্রোনাউনের লেকচারে আমরা বলেছিলাম সাবজেক্টিভ ফর্ম দুই জায়গায়, কি কি? সাবজেক্ট হিসেবে যখন বসবে তখন অবশ্যই কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। তারপরে কি বলেছিলাম? বি ভার্বের আগে পরে, বি ভার্বের পূর্বে অথবা পরে, অ্যামিজার ওয়াজার এগুলোর আগে অথবা পরে যদি কোনো পার্সন আসে তাহলে সেটা কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে, রাইট? আর অবজেক্টিভ ফর্ম দুই জায়গায় বলেছিলাম, কি কি? অবজেক্ট হিসেবে যখন বসবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট হিসেবে বসবে, আর কাছে প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে যখন আসবে তখন অর্থ যেমনই হোক, যেমন আমার জন্য, আমার জন্য, খেয়াল করো, আমার জন্য, আমার ইংরেজি কি? মাই। আর যদি বলে আমার জন্য তাহলে কি হবে? ফর মাই। কি হবে? ফর মি। যদি আমার অর্থ দিচ্ছে, কিন্তু কি হবে? ফর মি। কেন? প্রিপজিশনের পরে কি হবে? অবজেক্টিভ হবে। অর্থ আগেরটাই ঠিক আছে, মাই, আমার, সেটাই ঠিক আছে। যেমন, আচ্ছা এটাই লেখো তাহলে, আমার বাবা আমার জন্য একটি গাড়ি কিনলেন অথবা বাইক কিনলেন, ঠিক আছে? ইংলিশটা কি হবে? এটাকে প্যাসিভ করো। মাই ফাদার, দেখো, মাই ফাদার বট আ কার ফর মি অথবা বট আ বাইক ফর মি। এই bought a bike for me, bought a bike for
মি, আমার জন্য, কিন্তু হচ্ছে কি ফর মি। দ্রুত দ্রুত। হুম। এবং শুধু একাডেমিকে না, ইংরেজি, ইংরেজি বাংলা থেকে ইংরেজি করতে গেলে, ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে অ্যাক্টিভ প্যাসিভ লাগবেই। টেন্স যেমন লাগবে সেমন প্যাসিভও লাগবে। যেমন তুমি অ্যাক্টিভ প্যাসিভ জানো না, কিন্তু তোমাকে পরীক্ষা, তোমাকে বলা হলো বা তুমি একটা বলতে চাও, যেমন আমাকে বলা হলো, এই যে আমি একটু বললাম, বা তোমাকে বলা হলো, হ্যাঁ, তাহলে ইংরেজি কিভাবে করবো? এটা একটা প্যাসিভের সেন্টেন্স। আবার এটা বলে যে আমাদেরকে শেখানো হয়, বা এখানে আসতে বলা হয়, বা কি ক্লাসে পড়া না পারলে শাস্তি দেওয়া হয়। যেমন টিচার স্টুডেন্টদেরকে তুমি বলতে চাচ্ছ যে আহ, আজকে পড়া পড়া যদি আগামী ক্লাসে যদি তোমাদের এই পড়া না হয় তাহলে কি শাস্তি দেওয়া হবে, কি করা হবে? শাস্তি দেওয়া, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এটা সরাসরি প্যাসিভ। প্যাসিভই তোমাকে ইংরেজি করতে হবে। কিভাবে করে? তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, বলো কি হবে ইংরেজি? তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, ইংরেজি কি হবে? আমাদের তো শুধু এই গ্রামার শিখলে তো হবে না, বুঝতে হবে যে গ্রামারটা শেখানো হয় ল্যাঙ্গুয়েজটাকে সঠিক করার জন্য, রাইট? এখন আগে ওই একটা গাড়ির উদাহরণ দিই আমি, প্রায় ল্যাঙ্গুয়েজের ক্লাসে দিই, যেটা যেমন ধরো গাড়ি কিনে অনেকে কি করে, গাড়িটাকে সাজসজ্জার জন্য স্টিকার কিনে, পুতুল কিনে, আরো কত কিছু কিনে না, এটি দিয়ে কার ডেকোরেশনে যায়, যায় ওখানে যায় গাড়িটাকে সাজিয়ে নিয়ে আসে। তো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গাড়ি, ল্যাঙ্গুয়েজটা কি গাড়ি। আর ওটা সাজানোর জন্য পুতুল, স্টিকার, এগুলো যে কিনি, ফুল কিনি, এগুলো কি, এগুলো হচ্ছে গ্রামার। এগুলো কি গ্রামার দিয়ে, যেমন এই পুতুল স্টিকার দিয়ে তুমি গাড়িটাকে সাজাচ্ছ, এখন তোমার গাড়ি নাই, তুমি স্টিকার কিনে বসে আছো, তাহলে কেমন হবে? যেমন তুমি ল্যাঙ্গুয়েজটাই জানো না, সেক্ষেত্রে তুমি সাজাচ্ছ মানে কি, সুন্দর করতেছো, সঠিক করতেছো গ্রামার দিয়ে, তার মানে তুমি গ্রামার শিখে তাহলে লাভ হলো না, কোনো লাভই হয় না। এই জন্য, কারণ 2 দিন পর আবার ভুলে যাও, কারণ তুমি তো ভাষাটাই জানো না, ব্যবহারটা জানো না। যদি ভাষার ব্যবহারটা জানতা, তাহলে সেক্ষেত্রে তোমার ভুল হয় কিনা সঠিক হয় কিনা তুমি বুঝতে পারবা, যদি গ্রামারটা শেখো, রাইট? কিন্তু না পারো গ্রামার, না পারো ভাষা, এই হলো অবস্থা। আর ল্যাঙ্গুয়েজটা না পারার কারণে গ্রামার শিখেও লাভ হয় না, মানে কি 2 দিন পরে আবার ভুলে যায়, এটাই বাস্তব। এজন্য আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত ল্যাঙ্গুয়েজ শেখায়। ভাষা ব্যবহার করতে গিয়ে দেখবা যে গ্রামার অটোমেটিক চলে আসবে। হুম। তাহলে দেখো, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, তাহলে ইউ উইল বি পানিশড। কারণ কি, উইল, শ্যাল উইল, হবে, করব, এটাই করা হবে, করব আর করা হবে। করব হচ্ছে অ্যাক্টিভে, প্যাসিভে কি করা হবে। হ্যাঁ, যেমন করা হয়েছে, করেছি, আর করা হয়েছে, করেছি অ্যাক্টিভ, করা হয়েছে কি ওই একই ইতে থাকবে, মোডে থাকবে। যেমন ধর করি, করা হয়, আমি এই কাজটা করি বা এটা করা হয়, তাহলে অ্যাক্টিভ প্যাসিভ। বাংলা ইংলিশ, যদি বাংলায় অ্যাক্টিভ প্যাসিভ বোঝে, তাহলে ইংলিশেও কি বুঝে ফেলবো। যাই হোক, কোন বাক্যটা দিলাম, কি যেন দিয়েছিলাম বলো। এখন দেখো, মাই ফাদার বট আ কার ফর মি, তাহলে এটা কি হবে? কার অথবা বাইক, যেটা দিই, কার ফর, এখানে অবজেক্ট কয়টা? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি দিয়ে করা যাবে? মি দিয়ে করা যাবে? মিটা আই হয়ে যাবে, কিন্তু করা যাবে কিনা? ইয়েস অর নো, করা যাবে কি যাবে না? কি দিয়ে লেখো? আই কি হবে তাহলে? আই ওয়াজ, এটা কি বোধ কি? হ্যাঁ, বাই বট, বট বাই, সেটার বানান কি লেখছো? আচ্ছা দেখো, এখানে খেয়াল করো, যদি কোনো অবজেক্টের সাথে প্রিপজিশন থাকে, কি থাকে?
প্রিপোজিশন যুক্ত অবজেক্ট কখনো সাবজেক্টের জায়গায় আনা যায় না। কি বলেছি? লিখে বলো। এই প্রিপোজিশন যুক্ত অবজেক্ট কখনো সাবজেক্টের জায়গায় আনা যাবে না। বোঝা গেল? হুম, এইটা করা যাবে। তাহলে বাকি রইলো কি? আকার। এটা দিয়ে করতে হবে। ওইটা তো প্রিপোজিশনের অবজেক্ট, এটা কিসের অবজেক্ট? আর এই কারটা হলো মূলত এই ভার্বের অবজেক্ট। যেমন কিনলো, কি কিনলো বা কাকে কিনলো, কি কিনলো বা কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। তাহলে কি দ্বারা কাকে দ্বারা কোশ্চেন করলে কোনো আনসার নাই, কি দ্বারা কোশ্চেন করলে আনসার পাচ্ছি যে কি কি কিনলো, একটি গাড়ি কিনলো, আখার, রাইট? তাহলে সেক্ষেত্রে এটা আমরা সাবজেক্টের জায়গায় আনবো আখার। যেহেতু পাস্ট টেন্স, কি হবে তাহলে? পাস্ট টেন্সে কি অক্সিলারি ভার্ব কি আসবে? ওয়াজ। ওয়াজ নাকি ওয়্যার? এই কারের সাথে কি আসবে? ওয়াজ। তাহলে আখার ওয়াজ বট ফর মি বাই মাই ফাদার, নাকি? অথবা বাই মাই ফাদার ফর মি শেষে বললো প্রবলেম নাই, ফর মি শেষে বললো প্রবলেম। ক্লিয়ার? হুম। আচ্ছা, এটা ছিল হচ্ছে একবারে বেসিক লেভেলের, অর্থাৎ বাচ্চাদের কথা। সেটা হলো এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স, নাকি? সবগুলো কি অ্যাসার্টিভ? যদি হয় ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ হলে কি হবে? কোশ্চেন সেন্টেন্স সেম, কিন্তু শুধু অক্সিলারি ভার্বটা আগে আসবে। আর যখন দুইটা অক্সিলারি ভার্ব থাকবে তাহলে একটা আগে নিয়ে আসবো। কি করব? দুইটা অক্সিলারি ভার্ব থাকলে একটাকে আগে নিয়ে আসবো। ক্লিয়ার? আচ্ছা, আই উইল বি লার্নিং ইংলিশ লিখে ফেলো। I will be learning English. Quick. I will be learning English. লেখো। কি হবে তাহলে এটা? Quick, quick. হয়েছে? করা হয়েছে? প্যাসিভ আছে? কই? কি হবে? ইংলিশ উইল বি বিং লার্নড, বা লার্ন দুইটাই হয়, সমস্যা নেই। কি? আচ্ছা, এটাকে যদি কোশ্চেন সেন্টেন্স করি, তাই না? এই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কিরকম হবে? কোশ্চেন সেন্টেন্স লেখো, এটা কি হবে? আই উইল বি লার্নিং ইংলিশ, এটার কোশ্চেনে কি হবে? উইল আই বি, লেখো। উইল আই বি লার্নিং ইংলিশ, উইল আই বি লার্নিং ইংলিশ। কোশ্চেন মার্ক। এবার এবার এটা প্যাসিভ করো। কি হবে তাহলে? হুম, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক এইটা, এই কোশ্চেন সাইন দিবা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলো। লেখে না কেন দ্রুত? কই? উইল আই বি, হ্যাঁ, এটা প্যাসিভ। প্যাসিভ হবে কি? প্যাসিভ। হ্যাঁ, কি হুজুর কি অবস্থা? কি কোশ্চেন মার্ক হবে না? হ্যাঁ, বি ফার্স্ট।
উইলিংলি বি, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? কই বিং কই? কি এটা কি হলো? তাহলে ডিড ইউ ব্রেক দ্য গ্লাস, এটা তাহলে কি হবে? ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। দ্রুত দ্রুত দ্রুত, ফার্স্ট। কি হবে? আগে আসবে। আর একাধিক থাকলে শুধু প্রথমটাই আগে নিয়ে আসবে। তাহলে এখানে কি আসবে? ওয়াজ, তারপর কি? ওয়াজ দ্য গ্লাস। তারপর এখানে কি হবে? ব্রেকের ডান ফর্ম কি হবে? ব্রোকেন। এবারে ইউ আসে বাই নাকি? আচ্ছা, যদি বলা হয় এরকম, ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম, করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, কুইক। হয়েছে? এতক্ষণ লাগবে? হয়েছে? এর সাথে আর হয় তাই না? এর সাথে কি হয়? ও আচ্ছা, আর ইজ হয়। অনেকে তো আর দেখতেছে, এই জন্য ভাবলাম যে নতুন নিয়ম আসছে নাকি ইজের সাথে। এই এটা কি হয়? অক্সিলারি ভার্ব কি আগে হয় না পরে হয়? কি হবে তাহলে বলো? হ্যাঁ, এইখানেই তো কথা। এই যে নো এর সাথে বাই হয় না, নো এর সাথে কি হয় না? নো এর সাথে কি হয়? টু। নো এর সাথে কি হয়? আমরা শিটে দিয়ে দিচ্ছি, দেখো পেজ নাম্বার 1ই মনে হয়, না 2, পেজ নাম্বার 2 তে দেখো, এটা মুখস্থ করা লাগবে। কোন কোন? এই যে বাই সাধারণত ব্যক্তির সাথে বাই হয়, সাধারণত কি হয়? ব্যক্তির সাথে কি হয়? 2 নম্বর পেজে দেখো, শেষের দিকে নিচে, পেজ নাম্বার 2। ওই যে হ্যাঁ, ওইটাই পেজ নাম্বার 2, হয়তো এমন ভাবে পেজ নাম্বার দিছে কেউ বুঝবে না। আচ্ছা, এবার দেখো পেজ নাম্বার 2 এ দেখো, পেয়েছো? এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স নিচে, একবারে নিচে দিয়ে দেখো, প্যাসিভ ভয়েসে দেখো, অনেক সময় প্রিপোজিশন কি কি বসে, যেমন বাই হতে পারে, উইথ হতে পারে, টু হতে পারে, অ্যাট, ইন, এগুলো হতে পারে, ঠিক আছে? তো বাই সাধারণত ব্যক্তির সাথে কি হয়? বাই হয়। আর বস্তুর সাথে, কোনো টুলস এর সাথে সাধারণত উইথ হতে পারে। আর এখানে কিছু ভার্ব আছে, যেমন কি আছে দেখো, কাভার্ড, বলো কাভার্ড, ক্রাউডেড, disgusted, lined, overground, overgrown, satisfied, throned। তাহলে এই শব্দগুলোর সাথে কি বসে? উইথ বসে। যেমন স্যাটিসফাইড উইথ, যেমন আই এম স্যাটিসফাইড উইথ হিজ বিহেভিয়ার, রাইট? তো এই শব্দগুলোর সাথে উইথ বসবে। এবার টু, ননের সাথে, নয়ের সাথে কি বসে?
টু, যেমন নোন টু, নোন টু। আচ্ছা, অ্যাট, হ্যাঁ কি আছে, অ্যাস্টনিশড, বলে অ্যাস্টনিশড অ্যাট, annoyed at, agitated at, amazed at, alarmed at, disappointed at, displeased at, rejoiced at, surprised at, vexed at। তাহলে এই শব্দগুলোর সাথে কি বসবে, অ্যাট বসবে। ইন এর সাথে দেখো কিছু আছে, যেমন embodied in, contained in, grounded in, তারপর interested in। যেমন যেমন হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, আছে না, ইন্টারের সাথে ইন হয়। এই জন্য যখন প্যাসিভও করবো তখন ইন্টারেস্ট শব্দটা আসলে এরপর বাই না হয় কি হবে, ইন হবে। ক্লিয়ার? হুম। আচ্ছা, এগুলো হলো তোমার, এটা সেন্টেন্সটা অ্যাসার্টিভ হোক ইন্টারোগেটিভ হোক, তোমার ওই যে রুল সেম, কিন্তু পার্থক্যটা কোথায়, শুধু পার্থক্য হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্বটা তুমি চিন্তা করো, যেহেতু এটা পাস্ট ইনফিনিট টেন্স, ওয়াজ অথবা ওয়্যার হবে, তাহলে এই যে যার সাথে, যেমন সাবজেক্টের জায়গায় কি আসবে, দ্য গ্লাস, ওর সাথে যদি ওয়াজ হয় তাহলে ওয়াজটা আগে নিয়ে আসবো, যদি ওয়্যার হয় ওয়্যারটা আগে নিয়ে আসবো। যদি এখানে উই থাকতো তাহলে উইর সাথে ওয়্যার হতো, রাইট, তাহলে ওয়্যার আগে নিয়ে আসবো তারপর উই দিব, বাকি সব সেম আছে। আর লাস্টে গিয়ে কোশ্চেন মার্ক দিব, এই তো। হ্যাঁ, যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে কি হবে, ডাব্লিউএস ওয়ার্ডটা আগে থাকবে, ঠিক আছে, তারপরে কোশ্চেন ফরম্যাটের যা আছে সব থাকবে, ডাব্লিউএস আগে থেকে, তারপরে একটা অক্সিলারি ভার্ব থাকবে মাস্ট, তারপর সাবজেক্ট, তারপর অন্যান্য ভার্ব। ক্লিয়ার? তাহলে যদি ডাব্লিউএস এর মধ্যে শুধুমাত্র পার্থক্য হয় হু, হু থাকলে কি হয়, বাই হোম, আর যদি হোম থাকে, হোম থাকলে হু হয় নাকি, এই আর বাকি সব ডাব্লিউএস সেম থাকবে, সব ডাব্লিউএস ওয়ার্ড কি থাকবে, সেম, যা আছে সাবজেক্টে যা আছে না, যখন প্যাসিভও একই রকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। যেমন তুমি লিখতে পারো, আচ্ছা তুমি লেখো, when did you help the poor, when did you help the poor, দেখো, when did you help the poor, when did you help the poor, quick। হুম, when did you help the poor, 2 নম্বর লেখো, আহ, who who is calling me, 3 নম্বরে লেখো, whom have you punished, whom have you punished। ওকে, এই 3টা করলে বুঝবো যে তুমি পারবা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ফার্স্ট ফার্স্ট 3টে 1 মিনিট টাইম। এই একটা সেন্টেন্স একবার দেখবা, একবার দেখে পুরো লেখবা, প্রত্যেকটা শব্দ যদি দেখো তাহলে তো হবে না ভাই, তুমি নকল তো করতে পারো না, পরীক্ষায় নকল করতে গেলেও কি করতে হবে, এক্সপার্ট হতে হয়। যেমন একটা লাইনের শুরু দেখলে সে বোঝে যে কই লেখছে, কি লেখছে, রাইট। এরা কিন্তু নকল যারা করে এরা আসলে জিনিয়াস, হ্যাঁ, হ্যাঁ, নকল সবাই করতে পারে না, পারে। তুমি ইজের বাইরে কি কিছু দেখো না চোখে, হ্যাঁ, কি আয়ের সাথেও ইজ দেয়, আবার কি, এই, এর সাথেও ইজ,
আবার দেশ সাথে ইজ নাকি হলো, এর সাথে কি এম, হ্যাঁ বুঝতে হবে, ইজও যায় এমও তাই, কিন্তু সাবজেক্ট অনুযায়ী ভেরি করবে। সবার সাথে তো এম বসানো যাবে না, সবার সাথে ইজ বসানো যাবে না। এতক্ষণ লাগে তিনটা, সব মিলে তুমি টাইম পাবে 1 মিনিট। কারণ ম্যাথে ম্যাথে বেশি সময় নিতে হবে নাকি, একটু বুঝতে হয়, ম্যাথটা পড়তে হয়, কোন দিক থেকে কি চাইছে এটা বোঝা, কিন্তু ইংরেজিতে অত বোঝার তো কিছু নাই। হ্যাঁ, পারলে ইজিলি যার যার জায়গায় বসাই দেওয়া শেষ। এখানে তো এরকম ম্যাথের মধ্যে ক্যালকুলেশন করার সময় নেই, আছে দরকারও নেই। কি হবে প্রথমটা কি, প্রথমটা কি, এই প্রথমটা লেখছে কে কে, when did you help the poor, তাহলে কি হবে, প্রথমে when থাকবে নাকি, তাহলে কি হবে when, আচ্ছা ডিডের জায়গায় কি হবে, ওয়াজ অথবা ওয়্যার হবে নাকি, তাহলে দিয়ে হ্যাঁ তুমি কি লিখছো when, কই ওই যে আর লিখে বসে তা ডিড, ডিড হলে আর হয় কখনো, ডিড মানে পাঁচটা আছে, পাঁচটা তো আর হইতে পারে না, পারে কি, কি লিখছো তুমি, ওই কি লিখছো তাহলে when the poor was, তা when তো এখন লিখছো কি, এখানে কোশ্চেন সেন্টেন্স নাকি, এটা কোশ্চেন সেন্টেন্স, এই কোশ্চেন সেন্টেন্সে কি লাগবে, অক্সিলারি ভার্বটা আগে নিতে হবে, কি লিখছেন ওয়াজ, আচ্ছা পুয়ারের সাথে কি ওয়াজ হয় না ওয়্যার হয়, একটু আগে আমরা রুল করলাম কি, যদি অ্যাডজেক্টিভের আগে দি হয়, অ্যাডজেক্টিভে কি হয় দি হয়, তাহলে কি হবে সেটা পুরা জাতিকে বোঝায় এবং সেটা প্লুরাল হয়ে যায়, ভার্ব কি হবে প্লুরাল হবে। তাহলে তো এই রাইট আবার সে যেতে হবে রাইট ফর্ম ভার্ব, আর হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নাকি, কি এটা হয়েছে, হয় না তাহলে নাকি, when the poor were, এটা তো কোনো দিকেই হয় না। তারপরে who is calling me, এই যে আচ্ছা বাকিটা কি বুঝছো, when দিলে তারপর কি where the poor, তারপরে helped by you, by, আচ্ছা এই পরটা 2 নম্বর কি আছে, who is calling me, who থাকলে কি হবে, who থাকলে by whom, যেহেতু আই আছে আই এর সাথে কি হবে am, তাহলে by whom am I being called, ঠিক আছে by whom am I being called। আচ্ছা এবার গেল 3 নম্বর, দেখি কার কার হয়েছে, 3 নম্বর হইলে বুঝলো যে পাস, যার যার কই দেখি 3 নম্বর কি লাগছে, হ্যাঁ আচ্ছা হুম থাকলে কি হয় হু, তাহলে হু দিলাম, আচ্ছা এখানে হু দিলে তারপর কি হবে বলো, হ্যাঁ বলো হু, এরপরে বলো, যেহেতু হ্যাভাজ আছে কোনটেজ আছে, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট নাকি, তার প্রেজেন্ট পারফেক্টে কি আসবে অতিরিক্ত বিন আসবে, কি আসবে হুম, তাহলে কি হবে এটা বলো, হুম হু হ্যাভ বিন হ্যাজ বিন, আচ্ছা হু এর সাথে হ্যাভও হয় হ্যাজও হয়। এখন কথা হচ্ছে এখানে তো সিঙ্গুলার প্লুরাল কাউকে বোঝাচ্ছে এমন যদি পাই বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব হ্যাভ ইউজ করব, যদি সিঙ্গুলার কাউকে বোঝায়, এই দেখো খেয়াল করো, মানে ইউ বলতে একজনকে বোঝাচ্ছে রাইট, তোমাকে, যদি তোমাদেরকে বুঝি রাইট, বা যদি এরকম সেন্টেন্সে বোঝা যায় যে এই সেন্টেন্স দ্বারা মানে বেশি লোককে বোঝাচ্ছে, একের বেশি, তাহলে কি হবে প্লুরাল, তাহলে হু দ্বারা যদি কে বোঝায় কাকে, কে বা কাকে, তখন কি হবে সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার, যেমন হ্যাজ হবে আর ইজ হবে, এরকম সিঙ্গুলার হবে। যখন হু দ্বারা প্লুরাল কাউকে বোঝাবে, একের অধিক লোককে যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে কি হবে
হ্যাজ হবে। ক্লিয়ার? আচ্ছা দেখো তাহলে হু হ্যাজ বিন পানিশড নাকি? পানিশড বাই ইউ নাকি? হুম, তাহলে হু হ্যাজ বিন পানিশড বাই ইউ। এখানে প্রথমটা ছিল কি, হুম হ্যাভ ইউ পানিশড, হুম হ্যাভ ইউ পানিশড, তুমি কাকে শাস্তি দিয়েছো। এখানে কি আছে, তোমার দ্বারা কে শাস্তি পেয়েছে, একই কথা, রাইট? ওকে, আচ্ছা তাহলে জি, হয় না, এটাও হয় না। হুম, এটা কোনোভাবেই হয় না, মানে কি কোনো দিক থেকেই সূত্রেও মেলে না, স্ট্রাকচারও হয় না, কিছু হয় না। কি আছে, উইল বি হি, কেন উইল বি বিং ইংলিশ, এটা কি হলো কিছু, উইল ইংলিশ, বি বিং লার্নড। আচ্ছা এখন কি এই আমরা সার্টিফিকেট নেগেটিভ পারবো? এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো জাস্ট খুব বেশি ক্রিটিক্যাল না, বিধায় এগুলো কম আসে। আবার প্রাইমারিতে দিয়ে দেয়, প্রাইমারিতে এগুলোই দেয় অনেক সময়, এই জন্য এগুলো জানা দরকার। এই যে প্রাইমারি অনেক পরীক্ষার কোশ্চেন এখানে আসছে, দেখো এগুলো কিন্তু আসছে। এরকম একটা আসছে যে মিনু সিংস এ সং আসছে, সরকারি এই চট্টগ্রাম বিভাগে কি আসছিল, মিনু সিংস এ সং, এরকম ছোট ছোট সহজ সহজ আসছে, পারবা নাকি? কি হবে তাহলে, মিনু সিংস এ সং, দ্রুত মুখে মুখে বলো, মিনু সিংস এ সং। উল্টানোর দরকার নাই, শীত উল্টানোর দরকার নাই, আমি বলছি মুখে শুনেই বুঝো। মিনু সিংস এ সং কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি হবে, আসাং, আসাং ইজ সাং। এই যে অনেকে জানে না যে তিনটে ফর্ম কে জানে, যারা এটা না পারো, ওই ভার্বের তিনটে ফর্ম অর্থাৎ ইরেগুলার ভার্ব গুলো মুখস্থ করবা ছোটস্থ ভাষায় গিয়ে, নাহলে কিন্তু ইংরেজি পারবে না ভাই। ইংরেজি যারা কম বুঝে কম পারে তারাই কিন্তু দেখবা যে ওই ভার্বের কনজুগেশন ভার্ব পারে না। ঠিক আছে, আসি। তারপর দেখো এখানে আসছে আর একটা যে কি কি, হুম, আসছে আই শাল ডু দ্য ওয়ার্ক, বাচ্চাদের এগুলা ঠিক আছে পারবা। এবার আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, দ্রুত, ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে কয়েক ধরনের সেন্টেন্স থাকতে পারে। ঠিক আছে, একটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেমন বললাম এরকম চেঞ্জ দ্য ভয়েস, আমরা এরকম এই যে দেখছি না, ভয়েসটা চেঞ্জ করা, এটার এবার ভয়েস চেঞ্জ করবো, তাহলে কি হবে, 2 নম্বরে, আচ্ছা বলা হলো গো টু দ্য ব্ল্যাকবোর্ড। আচ্ছা তারপর বলা হলো let him play the game। তারপরে বলা হলো, আর কি বলা যায়,